অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পৃষ্ঠা ৬২ আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করি। দেখো, এই অধ্যায় শেষে যা শিখলাম এইটুকু কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। পরমাণু অবিভাজ্য নয়, হ্যাঁ এটা আমরা শিখছি। তার মানে পরমাণু কি অবিভাজ্য না? এটা কিন্তু অবিভাজ্য না। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। এটা আমরা দেখছি যে একটা পরমাণুর গঠনটা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়। এখন দেখো, পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, হ্যাঁ এটা আমরা পড়ছি, এটা ইম্পর্টেন্ট আছে। নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন, আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। তার মানে এই যে নিউক্লিয়াসে কি আছে? ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন। তার মানে প্রোটনের চার্জ কি? ধনাত্মক। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, ধনাত্মক। সব ইম্পর্টেন্ট। যে পরমাণু গঠিত কি দিয়ে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার অবিভাজ্য নয়, এটা ইম্পর্টেন্ট লাইন। অবিভাজ্য জিনিসটা কি কিন্তু প্রথম থেকে পর্ব দেখলে বুঝতে পারবো, বুঝিয়েছি এগুলা। পরমাণু কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, হ্যাঁ এটাও পড়াইছি, কিন্তু কেন্দ্রে রয়েছে কি? নিউক্লিয়াস। মানে সব ইম্পর্টেন্ট। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে, কারণ ইলেকট্রনের ভর নগণ্য। আর ওই কেন্দ্রে তোমার থাকে হইলো প্রোটন আর নিউট্রন। তার মানে প্রোটন আর নিউট্রনের ভরই তোমার পরমাণুর ভর ধরে নিতে হবে। তার মানে বুঝতে হবে যে পরমাণুর প্রায় পুরোটাই ভর নিউক্লিয়াসে। তারপরে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন। এই যে ইলেকট্রনের আধান কিন্তু ঋণাত্মক, মনে রাখো। ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তোমার এই যে ইলেকট্রনগুলা, এটা ধরো নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো, এগুলা কি করে? এই যে এই কক্ষপথে ঘুরে আবর্তন করে, ঠিক আছে? এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এখানে বলছে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। দেখো এই যে জায়গাগুলা ফাঁকা, এই যে জায়গাগুলা কি? ফাঁকা। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যবর্তী জায়গাগুলো ফাঁকা। প্রকৃতপক্ষে বোরের পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। তারপরে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি। এই যে তোমার যে প্রথম কক্ষপথ, এখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 4টি। এই যে দ্বিতীয় কক্ষপথে এটা সর্বোচ্চ 4টি থাকতে পারে। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি। মানে এই যে আমরা সূত্র কিন্তু পড়ছি 2n², এই সূত্র অনুযায়ী 2 × n এর মান 3, যেহেতু তৃতীয় কক্ষপথ, তাহলে 3² মানে কত? 9। 9 আর 2 গুণ করলে হয় 18, তার মানে 18টি। কক্ষপথগুলোকে শক্তি স্তর বলা হয়। এই যে এই কক্ষপথগুলোর নাম আছে, এটা যেমন কক্ষপথ, আরেকটা নাম আছে কি? শক্তি স্তর। আরো নাম আছে শেল বা অরবিট। সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি ইলেকট্রন যদি ওই শক্তি স্তরে থাকে, তাহলে সেই কক্ষপথটি পূর্ণ থাকে। এরকম গুলোকে বেশ নিষ্ক্রিয় হয়। মানে তোমার ধরো এই যে দ্বিতীয় কক্ষপথ, এখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। এখন এই দ্বিতীয় কক্ষপথ যদি 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে, তখন এটা তোমার স্থিতিশীল। ধরো এখানে আরেকটা ইলেকট্রন দিয়ে দিলাম, এটা ফ্লোরিন না মনে করো, এটা আরেকটা ইলেকট্রন দিলাম, তাহলে এই 2, 4, 6, 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 8টা। এই দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে কয়টা? 8টা। তার মানে এটা নিষ্ক্রিয়। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু অধিকতর স্থিতিশীলতা অর্জন করে এবং আয়নে পরিণত হয়। এটা আমরা পড়ছি। এমসিকিউ গুলো এখানে লেখা আছে, নমুনা প্রশ্ন। প্রথম কি লেখা আছে? একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? দ্বিতীয় কক্ষপথে সূত্র কি? সূত্র 2n²। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হলো 2n²। তাহলে 2 × যেহেতু দ্বিতীয় কক্ষপথ, n এর মান 2, তাহলে 2² মানে কত? 2² মানে 4। 4 আর 2 গুণ করলে 8, তাহলে 8টা। উত্তর হবে খ। এখানে বলছে রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণু অবিভাজ্য। না, পরমাণু কিভাবে অবিভাজ্য? এটা ভুল। এটা রাদারফোর্ড থেকে দেওয়া যায় না। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে, এটা ভুল। পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, হ্যাঁ এটা সঠিক। 3 নাম্বারটা সঠিক। কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে? তার মানে এখানে একটা তোমার উদ্দীপক দেওয়া আছে যে কোন একটা মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন, 8 নিউট্রন রয়েছে। পরমাণুর ভর সংখ্যা কত? ভর সংখ্যা বের করার সূত্র কি? ভর সংখ্যা সমান হলো প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। তাহলে দেখো প্রোটন সংখ্যা কত? এখানে 10। নিউট্রন সংখ্যা কত? 8। তার মানে কত হলো? 18। তার মানে ভর সংখ্যা হলো 18। এই হলো গ নাম্বারটা। বলছে উদ্দীপকগুলো মৌলটি কি? দেখো তো এখানে বলছে প্রোটন সংখ্যা 10। আমরা জানি
প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা, তার মানে মৌলটার পারমাণবিক সংখ্যা 10। পারমাণবিক সংখ্যা 10, মৌলের নাম কি? নিয়ন। মৌলের নাম কি? নিয়ন। তোমার মুখস্থ রাখতে হবে এগুলো, যে পারমাণবিক সংখ্যা 1 মৌলের নাম হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, এবার মনে রাখতে হবে 7 নাইট্রোজেন, ঠিক আছে, 8 অক্সিজেন, মনে রাখতে হবে। তাহলে মৌলটির নাম নিয়ন। যেহেতু প্রোটন 10টা, প্রোটন মানেই প্রোটন সংখ্যার সমান থাকে পারমাণবিক সংখ্যা, তার মানে নিয়ন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমার বিজ্ঞান। আর গণিত কোর্স কিন্তু চলমান আছে, ওই কোর্সে যারা ভর্তি হয়নি আমার যোগাযোগ করো 01877837400। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যে গণিতের যতটুকু প্রস্তুতি ওই কোর্সে কিন্তু পেয়ে যাবা। তোমার একই সাথে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, দুইটা পরীক্ষারই প্রস্তুতি হয়ে যাবে ওই একটা কোর্স, গণিত কোর্স করলেই মাত্র 410 টাকা। ঠিক আছে, মাত্র 400 টাকা। ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস, মানে তুমি যে কোনো সময় কিন্তু ভর্তি হইতে পারবা, বুঝছো? 2026-এর তোমার যে কোনো সময় ভর্তি হইতে পারবা। মূল্য 410 টাকা, মানে একবার 410 টাকা দিয়ে ভর্তি হলে তুমি একদম তোমার বৃত্তি পরীক্ষা পর্যন্ত ওই গ্রুপে জয়েন থেকে ক্লাসগুলো দেখতে পারবা তোমার যে অধ্যায় প্রয়োজন যখন। ধন্যবাদ সকলকে।